সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হলো জামায়াত শিবির। তাদের নাশকতা মোকাবেলায় প্রস্তুত আছে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জামাত নিষিদ্ধকরণ এইটা ফাইল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গিয়েছে জায়গা মতো। শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন? শোকের মাসের কর্মসূচিতে প্রশ্ন প্রধানমন্ত্রীর। প্রতিটি মৃত্যুর সুষ্ঠু তদন্তের আশ্বাস। জীবনগুলি ঝরে গেল, ছোট ছোট শিশুরা গুলিবদ্ধ। এই গুলিগুলি কিভাবে লাগলো? বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। বাসায় ফিরেছেন ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক। তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। 11 আগস্ট থেকে এইচএসসির বাকি পরীক্ষাগুলো নেয়ার পরিকল্পনা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাঠদানের বিষয়ে এখনো নেই নির্দেশনা। উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবকরা। স্কুল খুললে পড়াশোনা একটু চালিয়ে যেতে পারতাম। কলেজ বন্ধ এর কারণে আমরা পড়াশোনার দিক দিয়ে খুব পিছিয়ে যাচ্ছি। যেহেতু স্কুল খোলা নাই, বাচ্চারা বাসা থেকে পড়াশোনা করে না। সাম্প্রতিক অস্থিরতা নারায়ণগঞ্জের নেটওয়ার্ক খাতে ধস। 1200 কোটি টাকার ক্ষতি দাবি। রফতানি আদেশ হাতছাড়ার শঙ্কা। মানিকগঞ্জে পদ্মাপাড়ের সক্রেটিস হরিপদ সূত্রধর শিক্ষকতা থেকে অবসর নিলেও চালাচ্ছেন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন। শিক্ষক হওয়ার মতো আসলে যোগ্যতা আমি যখন কর্মজীবন ছিলাম তখনও শিক্ষক হিসেবে সেই যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি না। বিরতিহীন সংবাদ সারা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই গ্যাজেট প্রকাশ করা হয়। এর মধ্য দিয়েই স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। সরকার নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18/1 ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির এবং তাদের অন্যান্য যে অঙ্গ সংগঠন তাকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা এবং এর পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। এর আগে আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতে নিবন্ধন বাতিল করে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি। কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। এদিকে রাজনীতি নিষিদ্ধের পর জামাত শিবির জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করবে। জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে সবাই মিলে মোকাবেলা করতে হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। সকালে কৃষক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে জামায়াত শিবিরকে। আরও বলেছেন, কোটা আন্দোলনে 200-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। শতভাগ দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন কার স্বার্থে চালানো হচ্ছে সেই প্রশ্নও রাখেন শেখ হাসিনা। শুরু হলো শোকের মাস। আগস্টের প্রথম দিনে 15 আগস্ট নিহতদের স্মরণে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার বক্তব্যে উঠে আসে পরিবার হারানোর বেদনা। দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবেই 15 আগস্টের হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন শেখ হাসিনা। সরকার গঠন করার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং সেই সাথে জাতির পিতার হত্যার বিচার করে সেই বিচারহীনতার যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল,
সংবিধান লঙ্ঘন করা হয়েছিল, আবার সেই আইনের শাসন ফিরিয়ে আনা। আমরা জাতির পিতার হত্যাকারী যারা, তার বিচার করেছি। সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। আদালতের রায়ের পরও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। প্রায় 200-র উপর মানুষ মারা গেল, স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, এই গুলিগুলি কিভাবে লাগলো? ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আন্দোলনের নামে মানুষের উপকার হয় এমন স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিটি মৃত্যুর সুষ্ঠু তদন্তের আশ্বাসও দেন তিনি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাম্প্রতিক আন্দোলনে জঙ্গিবাদীরা জড়িত বলে জানান সরকার প্রধান। তার বক্তব্যে উঠে আসে জামাত শিবিরের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি। ওই জামাতে ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। আলোচনা সভা শেষে 15 আগস্ট নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই। পরে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন রক্তদান কর্মসূচির। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে রিমেম্বারিং আওয়ার হিরোজ এই কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি শেষে কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করলে পুলিশের সাথে শিক্ষকদের ধস্তাধস্তি হয়। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি ঘিরে দেখা দেয় উত্তেজনা। কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে পুলিশ। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিক্ষকরা। বের করা হয় মৌন মিছিল, যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কর্মসূচি শেষে ক্যাম্পাস ছাড়ার সময় কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে গেলে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। আমরা কেউ শিবির নয়, আমরা কেউ না, আমরা সাধারণ ছাত্র। তারপরে আমাদেরকে ধরে নিয়ে গেছে। ফৌজদারি মামলা ছাড়া কাউকে ধরা যাবে না, এবং সেই মামলার কাগজপত্র দেখে তারপর ধরতে পারবে, এইভাবে ধরা যাবে না। চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে বিরোধী পক্ষ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে আহত হন 3 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। এতে অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এছাড়া চারুকলা বিভাগের শিক্ষার্থীরাও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ভোলায় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে ইলিশা বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন তারা। দাবি জানানো হয় আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের। হবিগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হলের সামনে জড়ো হন। অবরোধ করা হয় সড়ক। পরে সেখানেই সমাবেশ করেন আন্দোলনকারীরা।
গাইবান্ধা বাস টার্মিনাল এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করা হয়। এতে যোগ দেন বেশ কয়েকজন আইনজীবীও। আন্দোলনকারীরা এক পর্যায়ে সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বগুড়ায় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্কুল ও কলেজের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। গানে গানে স্মরণ করেন আন্দোলনে নিহতদের। এছাড়া আন্দোলন নিয়ে বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকা হয়। আজকে তো আমরা কোনো অন্যায় দাবি নিয়ে এখানে আসিনি, আমরা চেয়েছি আমাদের অধিকার। এই অধিকার শুধুমাত্র আমাদের না, পুরো বাংলাদেশের। টাঙ্গাইল ও পঞ্চগড়ে দেয়ালে দেয়ালে নানা স্লোগান লিখে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকে একথা জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। তিনি জানালেন, ভোর 6টায় সবার পরিবারকে কল করে ডিবি অফিসে যেতে বলা হয়। আবার দুপুর 1:30টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় সবাইকে বাসায় পৌঁছে দেয়। সচিবালয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারী ইচ্ছা প্রকাশ করেন বাসায় ফিরে যাওয়ার। তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে যেতে দেওয়া হয়েছে। সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে শুক্রবার বিকেলে নেওয়া হয় এবং পরের দিন সাজিশ আলম, হাসনাত আবদুল্লাহকে নেওয়া হয়। আর রোববার ভোরে নুসরাত তাবাসসুমকে নেওয়া হয়। ডিবি হেফাজত থেকে সমন্বয়কদের একটি ভিডিও বার্তাও পাঠানো হয়, যেখানে বলা হয়েছিল মূল দাবি মেনে নেয় তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন। অন্যদিকে তাদের মুক্তি এবং আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। 2 দিন শুনানির পর একজন বিচারক অসুস্থ থাকায় গতকাল আর এ বিষয়ে এবং আজও এ বিষয়ে শুনানি হয়নি। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা ইয়ের থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার কিশোর আলফি শাহরিয়ার মাহিম জামিনে মুক্তি পেয়েছে। আজই কারাগার থেকে তিনি ছাড়া পেতে পারেন। দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত 1 তার জামিন মঞ্জুর করেছেন। গেল 18 জুলাই তাজহাট থানায় মামলার সময় আটক করা হয়। শিক্ষার্থী মাহিমকে হামলার সময় আটক করা হলে পরে আবু সাইদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং জন্মসনদ অনুযায়ী তার বয়স 16 হলেও ওই মামলায় তাকে দেখানো হয় বয়স 19 বছর। এমনকি রিমান্ডও চাওয়া হয়েছে। মাহিমের বোন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। পরে পুলিশ জানিয়েছে, সহিংসতার সময় যাচাই বাছাই এর সুযোগ না থাকে এমনটা হয়েছে। তার মুক্তির জন্য সহযোগিতার কথাও জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। কিশোর মাহিমের কারাগারে থাকার খবর নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। আইনজীবী, মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যদি পাশে না থাকতো আমি এত তাড়াতাড়ি আসলে এটার ফল পেতাম না। আমার এই ছেলে যে উপরে যাতে কোনো আর অভিযোগ না থাকে, যেহেতু নির্দোষ ছিল, যে সে নির্দোষ। মেধাবী তরুণ সাতক্ষীরার আসিফ হাসান রাজধানীর নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র। কোটা সংস্কারের মিছিলে যাওয়ার পর গুলিতে প্রাণ হারান। আর্তনাদ আর চোখের পানিতে ভাসছেন তার মা, বাকরুদ্ধ বাবা। সন্তান হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন মা। সান্ত্বনার চেষ্টা স্বজনদের, তবে মায়ের এ কান্না যেন থামবার নয়। কোটা সংস্কার আন্দোলনে গিয়ে জীবন শেষ বাকরুদ্ধ বাবা। আমি পাবো আসিফির পাবো, বলো দিন বাবা আমার আসিফ গলে আসবে, আর আসিফির দেওয়া দিন আমার বুকের মধ্যে। দেভাটার আসকারপুর গ্রামের আসিফ হাসান রাজধানীর নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র। 18 জুলাই বেলা 12টার দিকে রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হয় সে। ফেসবুকে ছবি দেখে জানতে পারে পরিবার। সকাল 11টার দিকেও একটা ইউনিভার্সিটি থেকে মিছিল বাইর হয়েছিল, ওর পিসি ছিল এবং আকস্মিক কারা বা কোথা থেকে গুলি করছে আমরা জানিনি। আমরা এই সংবাদটা পাইছি বেলা 2টার পরে। 3 বোন আর যমজ 2 ভাই। আসিফকে হারিয়ে শোকে কাতর পরিবারের বাকি সদস্যরাও। এমন ঘটনা কল্পনাও করেনি কেউ। ওর ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল যে বাংলাদেশে থাকবেন না। আমার বলতো যে আমি পড়াশোনা শেষ করে আমি জার্মানি চলে যাবো। বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এত ভালো, এত সবার সাথে কথা বলে মেশে,
এটা তো ভাবাই যায় না। আসিফ ছিল শান্ত প্রকৃতির, কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বলছে বন্ধুরা। সে সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে অতীত কিংবা বর্তমানে সে কোনো লিপ্ত ছিল, এটা আমি কেন আমার গ্রামবাসী কেউ বলতে পারবে না। আমরা এই হত্যার বিচার চাই, খুবই দ্রুত হত্যার বিচার যেন বাংলাদেশের মাটিতে কার্যকর হয়। শোকে স্তব্ধ আসিফের স্কুল শিক্ষকরাও, শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ চাইছেন তারা। এ ধরনের ঘটনা আমরা চাইনি, আমরা শিক্ষার জন্য পাঠিয়েছিলাম, ছাত্রছাত্রীদের পাঠাই, বাইরে পাঠাই যাই, কিন্তু এ ধরনের অকালে মৃত্যু হবে, কোনো মায়ের বুক বাপের বুক খালি হবে, এটা আমরা কামনা করি না। পরদিন ভোর 6:30টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আসিফকে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। 10 আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে এইচএসসি পরীক্ষা। এরপর 11 তারিখ থেকে নতুন রুটিনে পরীক্ষা নিতে চায় আন্তঃশিক্ষা বোর্ড। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে 11 আগস্ট থেকে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে, যা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান আন্দোলন ঘিরে 16 জুলাই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়গুলো বন্ধ। প্রাথমিক বিদ্যালয় 4 আগস্ট খোলার কথা থাকলেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে এখনো কোনো নির্দেশনা নেই। এ নিয়ে দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন। অনাকাঙ্ক্ষিত এই বিরতি দুশ্চিন্তায় ফেলেছে কোমলমতি শিক্ষার্থীদেরও। যেন পরিত্যক্ত কোনো ভবন, খা খা করছে খেলার মাঠ, শুনশান নীরব স্কুল প্রাঙ্গণ। অথচ কদিন আগেই এই আঙিনা মুখর ছিল শিশু কিশোরদের পদচারণায়। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে 16 জুলাই দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ ঘোষণা করে মন্ত্রণালয়। এরপর থেকেই তালা ঝুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গেটে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় পিছিয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা। অভিভাবকরা বলছেন, দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকায় অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। এখন পড়ালেখা যেহেতু স্কুল খোলা নাই, বাচ্চারা বাসা থেকে পড়াশোনা করে না, দুষ্টুমি করে। তো যদি স্কুল খোলা থাকে, স্কুলে রেগুলার যাতায়াত করলে আর কি ওদের পড়াশোনাটা ঠিক মতন হয়। স্কুলে পাঠাতে পারতেছি না, এখন তারা বাসায় বন্দী হয়ে তারা পড়ালেখা থেকে অনেক দূরে, তারা অনুশীলন করতে পারতেছে না। পরীক্ষা ফিসা নিয়ে তো বাচ্চাদের ক্ষতি হল, লেখাপড়ার ক্ষতি হল, মন ভাঙ্গি গেছে। তারা যে একটা আগ্রহ আছিল পরীক্ষার, আগ্রহ তো ভাঙ্গি গেল। এই যে স্কুল বন্ধ, বাড়িতে বসে রয়েছে, এইগুলা দ্রুত সমস্যা সমাধান করে বাচ্চারা আবার স্কুলে ফিরে যায়, আবার লেখাপড়ায় মনোযোগী হোক। আমরা অভিভাবক হয়ে এইটাই চাচ্ছি। লেখাপড়ায় অনাকাঙ্ক্ষিত বিরতি ভাবনায় ফেলেছে ছাত্রছাত্রীদের। সিলেবাস শেষ না হওয়ায় দুশ্চিন্তায় তারা। ওই স্কুলটা খুললে আমাদের সামনে টেস্ট পরীক্ষা হবে, এটার জন্য আমরা প্রস্তুতি নিতে পারতাম, বা স্কুল খুললে পড়াশোনা একটু চালিয়ে যেতে পারতাম। আমাদের যে পরীক্ষাটা হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা, এই পরীক্ষাটা আমরা দিতে পারবো না ঠিকভাবে, যাতে আমরা মূল্যায়ন থেকে পিছিয়ে পড়বো। কলেজ বন্ধ, এর কারণে আমরা পড়াশোনার দিক দিয়ে খুব পিছিয়ে যাচ্ছি, এবং কি আমাদের কলেজে অনেক কার্যকলাপ হয়, এই সব থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, পড়াশোনা ঠিকভাবে করতে পারছি না। 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলবে 4 আগস্ট। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর সীমিত পরিসর এবং স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু করেছে। রেলওয়ে জানিয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর, ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে। পূর্বাঞ্চল রেলের তেলবাহী ওয়াগন ছাড়াও চট্টগ্রাম থেকে দোহাজারী এবং অন্যান্য রুটে কয়েকটি ট্রেন চলছে। পশ্চিমাঞ্চলেও ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত কমিউটার ট্রেন চলছে। রাজবাড়ী টু ভাঙা ট্রেন চলছে। প্রতিটি ট্রেনে যাত্রী তুলনামূলক কম। গোপালগঞ্জের মুকসুদপুরের সড়ক দুর্ঘটনায় 2 ভাই সহ 4 জন নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের লাম মিম রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবুল বাশার, আবুল খায়ের,
সম্পর্কে 2 ভাই আর বাকি 2 জন ইয়ার আলী ও হাসান শেখ। নিহত সবার বাড়ি উপজেলার বড়ইতলা গ্রামে। পুলিশ জানায় ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এরপরে যাত্রীবাহী ইজি বাইককে চাপা দেয়। এতে 2 জন ঘটনাস্থলে আর বাংলার বড়ইতলা গ্রামে। পুলিশ জানায় ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এরপরে যাত্রীবাহী ইজি বাইককে চাপা দেয়। এতে 2 জন ঘটনাস্থলে আর বাকি 2 জন হাসপাতালে মারা যায়। কোটা আন্দোলনের সহিংসতায় কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, উৎপাদন বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নারায়ণগঞ্জের নেটওয়ার্ক খাতে অচলাবস্থা তৈরি হয়েছে। ওই 6 দিনে আর্থিক ক্ষতি হয়েছে 1200 কোটি টাকারও বেশি। প্রশ্নবিদ্ধ হয়েছে ভাবমূর্তি। ব্যবসায়ী বলছেন ঘুরে দাঁড়াতে বেশ সময় লাগবে। 19 জুলাই ছড়িয়ে পড়ে সহিংসতা। শিল্প উদ্যোক্তারা উৎপাদন অব্যাহত রাখা নিয়ে শঙ্কায় পড়েন। ভাঙচুরের পাশাপাশি অগ্নি সংযোগ করা হয় কারখানা সহ বিভিন্ন স্থাপনায়। জালকুড়ির এসপি গার্মেন্টসে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়ে যায় তৈরি পোশাক এবং কাঁচামাল। ক্ষতির পরিমাণ তো আমাদের ফ্যাক্টরিটা ডেলি 1,80,90 ম্যাক্সিমাম 1,10,20,000 পিস প্রোডাকশন হয়। এই জায়গায় তো অনেক টাকা ক্ষতি হয়ে যায় পার ডে। প্রায় 8-10 দিন তো বন্ধই ছিল, এখনও প্রায় বন্ধ না। এখন আমরা টুকটাক চলতেছে, কারণ ফেব্রিকের, তারপর নিটিংয়ের, এগুলার কিছু গ্রে ফেব্রিক ওরা নষ্ট করে ফেলছে। শুধু এসপি গার্মেন্টসই নয়, সানারপাড় এলাকার আব্দুল কাদের মিয়ার গার্মেন্টস সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সহিংসতার কারণে 6 দিন গার্মেন্টস বন্ধ রাখেন উদ্যোক্তারা। আর্থিক ক্ষতি যেটা হয়, অর্থনৈতিক ক্ষতি, সেটা হয়তো 1 বছর 2 বছর একটা সময় পুছিয়ে নেওয়া যায়, যে ঠিক আছে এটা কাভার করা যায়, এক সময় ব্যবসা করবো, লাভ হবে, আমরা এটা ভুলে যাব। কিন্তু ইমেজের যে একটা ক্ষতি হলো, যে এরকম একটা আন্দোলন বা এটা দমনের নামে যেভাবে একটা অ্যাকশন করা হয়েছে, তাতে বিদেশিদের কাছে আসলে আমাদের একটা গ্রহণযোগ্যতাটা একটা প্রশ্নের সম্মুখীন হয়। নারায়ণগঞ্জে নেটওয়ার্ক সেক্টরে প্রতিদিন $16 কোটি পণ্য উৎপাদন এবং বিপণন হয়। ঠিক সেই হিসাবে 6 দিনে ক্ষতি হয়েছে প্রায় $100 কোটি। প্রতিদ্বন্দ্বী দেশে রফতানি আদেশ চলে যাবার শঙ্কায় পড়েছেন উদ্যোক্তারা। এই কয়েকদিন যখন ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ, যেমন আজকেও কিন্তু এখনো আমরা ইন্টারনেট এখনো পুরোপুরি আমরা সচল পাই না। তো এই যে কমিউনিকেশনটা নিয়ে যে সমস্যা, এইটা আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। কারণ বাইরেরা কমিউনিকেশন না পাওয়াতে তারা কিন্তু এই সময় ভিন্ন দেশে, অন্য কোনো দেশে অর্ডারগুলি প্লেস করেছে। ইন্টারনেটের গতি বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। থাকার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থার কারণে উপকূলে টানা বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও নিম্নাঞ্চলে পানি জমেছে সাগর উত্তাল। 2 দিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম, সাতক্ষীরা, পটুয়াখালী, বাগেরহাট সহ উপকূলীয় জেলায় কখনো ভারী কখনো বা মাঝারি বৃষ্টি হচ্ছে। থেমে থেমে দিনভর এভাবেই চলছে। এতে করে সড়কে পানি জমেছে, নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে। কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত বাঁধ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সমুদ্র উত্তাল থাকায় পটুয়াখালীতে কয়েকজন জেলে নিখোঁজ। কুয়াকাটায় ভেসে এসেছে একজনের মরদেহ। ধারণা তিনি ওই নিখোঁজ জেলেদের একজন। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাবনা চাটমোহরে 6 বিলের প্রাণ সঞ্চার করতে একটি মাত্র খাল, যা অবৈধ দখলে যৌবন হারিয়েছে। বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় ফসল উৎপাদন নিয়েও শঙ্কা রয়েছে। এক সময়ের প্রবাহমান খাল এখন দখল আর দূষণে মৃতপ্রায়। ছড়াচ্ছে ময়লা আবর্জনার তীব্র দুর্গন্ধ। খালটির উৎসস্থল বড়াল নদ, সেটি চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে মিশেছে কয়েকটি বিলে। বর্ষায় পানিতে ভরপুর থাকতো বিলগুলো, আবাদ করতেন চাষিরা। এখন খালের জায়গায় দখলদারদের থাবা, সাথে ময়লা আবর্জনা ফেলায় বন্ধ পানি নিষ্কাশন পথ। আগে পানি চলাচল করতো, আমাদের পাশে 8-10টা বিল আছে, যেখানে এই পানি যাইতো, যা ওখানে আমাদের যে আবাদি ফসল অনেক সুন্দর হইতো। ময়লা আবর্জনা ফেলায় ভরাট করে ফেলাইছে, সেই জন্য আর পানি ধরেন চকে পাতারে আর ঢোকে না। এই ক্যানেলটা বাড়ি ঘরের চারদিক দিয়ে ময়লা টয়লা ফেলে এটাকে এমনভাবে নোংরা করছে এবং বন্ধ করছে যে এখন এটা পানি নিষ্কাশন হয় না। দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে বড়াল রক্ষা আন্দোলন কমিটি। তবুও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করেছেন তারা। আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বড়াল রক্ষা আন্দোলন, আমাদের পক্ষ থেকে আমরা এর আগে বিক্ষোভ করেছি, মানববন্ধন করেছি, কিন্তু প্রশাসনের
কানে কোনোভাবেই আমরা এটা দিতে পারতেছি না। খালের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের কথা স্বীকার করেছেন দখলদাররা। পানি প্রবাহ সচলে উচ্ছেদ করলে আপত্তি নেই বলে দাবি তাদের। আমি বাদে আগের সবাই 10-12 বছর হলো ব্যবসা করতেছিল, তা আমি গরিব মানুষ, ধরেন আমি একটা পজিশন খুঁজতেছিলাম, তাই একটু ফাঁকা পাইলাম তো আসিয়া ঘর তুললাম। ক্যানেলটা যদি ভালো করার জন্য এটা উচ্ছেদ করা লাগে, আমাদের যাতায়াত ব্যবস্থাটা রেখে করবে, সমস্যা নেই। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সেই পুরনো আশ্বাসটাই নতুন করে শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রথমে আমাদের সীমানা নির্দিষ্ট করার কার্যক্রম চলমান আছে। আমরা সীমানা নির্দিষ্ট করার পর ধাপে ধাপে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেই আমরা আইনি প্রক্রিয়া অনুযায়ী আমরা আগাবো। তবে আর আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চান পাবনার মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শোকের মাস আগস্টে দেশের বিভিন্ন স্থানে কালো ব্যাজ ধারণ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকালে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভিসি সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। পটুয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। মাদারীপুরে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও শহরের ৭১ চত্বরে সমাবেশ করা হয়। সাতক্ষীরার কলারোয়ায় শোক র্যালি করেছে উপজেলা আওয়ামী লীগ। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নওগাঁয় দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি বের করা হয়। সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। পাবনায় শোক মিছিল করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জয়পুরহাটেও শোক র্যালি হয়েছে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রংপুরে শোক র্যালি করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগরীর বেতপট্টিতে সমাবেশের আয়োজন করা হয়। দেশবিরোধী অপতৎপরতার রুখে দিতে মাঠে থাকার ঘোষণা দেন তারা। খুলনায়ও শোক মিছিল হয়েছে। সকালে দলীয় কার্যালয় থেকে মিছিল বেরিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা। অবসরে গেলেই কি একজন শিক্ষকের দায়িত্ব শেষ? না, হরিপদ সূত্রধরকে দেখে অন্তত তা মনে হবে না। প্রায় ২০ বছর আগে চাকরি থেকে অবসর নেওয়া এই শিক্ষক এখনো আলো ছড়াচ্ছেন এলাকায়। তরুণদের সংগঠিত করে নানা সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন। পদ্মা নদীর ভাঙাগড়ার খেলা দেখে বেলায় বেলায় অনেক বয়স হয়েছে হরিপদ সূত্রধরের। নিজের বাপদাদার ভিটেমাটিও বিলীন হতে দেখেছেন আগ্রাসী নদীর ভাঙনে। এখন তিনিও পদ্মার মতোই অপ্রতিরোধ্য জীবনী শক্তি। পদ্মার ভাঙন থামাও, হরিরামপুর বাঁচাও আন্দোলন সহ পাঠাগার প্রতিষ্ঠা, সবুজায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবসময় সরব তিনি। ২০ বছর আগে শিক্ষকতা পেশা থেকে অবসর নিলেও তরুণদের সংগঠিত করে এখনও চালিয়ে যাচ্ছেন সামাজিক আন্দোলন। সকল ভালো কাজে আমরা তাকে পাই, মন্দ কাজ থেকে আমাকে বিরত রাখে। আমাদের বৃক্ষরোপণ থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে সকল বিষয়ে উনি আমাদের সঠিক পরামর্শ দেন। ওইভাবে আমরা চলার চেষ্টা করি। আমাদের সমাজে যেটা দেখা যায় যে নেতা উপরে চেয়ারে বসে থাকে, হ্যাঁ তোরা এটা কর। স্যারের ভিতরে এই চরিত্রটা দেখেন। স্যারে বলতো চলো আমরা এটা করি। তিনি নিজে কাজ শুরু করতেন। একই সাথে কর্মী, একই সাথে নেতা, একই সাথে শিক্ষক। ব্যস্ত থাকাটাই আমার কাছে একটা ভালো লাগার দিক। একেবারে কোনো কাজ নাই, কম্ম নাই, শুধু শুয়ে থাকা। এই ঘরের থেকে বাইরে গেলাম, বাইরে থেকে ঘরে গেলাম, না, এটা আমার কাছে কঠিন শাস্তি লাগে। মানিকগঞ্জের হরিরামপুরের পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ সূত্রধর সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নাট্যচর্চা। এ পর্যন্ত লিখেছেন ৪০টিরও বেশি নাটক।
জাতীয় নাট্যোৎসব সহ বিভিন্ন সময়ে যা মঞ্চায়িত হয়েছে, সেটা খেলার মাঠে, নদীর পাড়ে চাইত হয়েছে, সেটা খেলার মাঠে, নদীর পাড়ে, গানের আসরে, নাটকের মঞ্চে সৃজনশীল মানুষের যে সত্তাটাকে তিনি সব সময় জাগিয়ে রাখবার চেষ্টা করেন। তবে নিজেকে এখনো যোগ্য শিক্ষাগুরু মনে করেন না এই বিনয়ী ও নিভৃতচারী শিক্ষক। শিক্ষক হওয়ার মতন আসলে যোগ্যতা আমি ওই যখন কর্মজীবন ছিলাম তখনও শিক্ষক হিসেবে সেই যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি না। একজন আদর্শ শিক্ষকের প্রতিকৃতি হয়ে উঠেছেন হরিপদ সূত্রধর। তাই তো ভালোবেসে তাকে উপাধি দেয়া হয়েছে পদ্মাপাড়ের সক্রেটিস। তার ছাত্ররা প্রকাশ করেছেন একটি স্মারক গ্রন্থ। বি এম খোরশেদ,